প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমিও পরম করুণাময়ের কৃপায় ভালো আছি। তোমরা বাড়িতে আজ কোভিড-19 এর প্রভাবে একটু তোমাদের পড়ালেখার অসুবিধা হচ্ছে নিশ্চয়। তবুও এই অনলাইনের মাধ্যমে তোমরা যতটুকু যেভাবে পড়ালেখা করতে পারো সেটা চালিয়ে যাবে। আমি আজ তোমাদের সাথে আছি বিষয় রসায়ন অধ্যায় ৫ম শ্রেণী ৯ম ও ১০ম। আজকের পাঠ শিরোনাম সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়া। গত ক্লাসে আমি তোমাদেরকে আয়নিক বন্ধন গঠন প্রক্রিয়া সম্পর্কে জানিয়েছিলাম। তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা ৯৭ আছে। ও ৯৮ রসায়ন বইয়ে এই সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা করা আছে। আজকে তোমাদের এই বিষয়ে পাঠদান করব। ইতোমধ্যে তোমরা জেনেছ যে একটি ধাতব পরমাণু আর অপর একটি অধাতব পরমাণু রাসায়নিক সংযোগের মাধ্যমে ধাতব পরমাণু তার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন অধাতব পরমাণুর সর্বশেষ কক্ষপথে ত্যাগ করে বা দান করে ক্যাটায়ন ও অ্যানায়নের মাধ্যমে আয়নিক বন্ধন গঠন করে থাকে। উদাহরণস্বরূপ তোমরা এর আগে জেনেছ যে আয়নিক বন্ধন গঠন করে সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদি। এগুলো সব হচ্ছে আয়নিক যৌগ হিসেবে কাজ করে। এগুলো রাসায়নিক বন্ধন গঠনের মাধ্যমে তারা কি করে থাকে তো তোমরা নিশ্চয় জানো, এর আগে পড়েছো যেহেতু, যে একে অপরের সঙ্গে ইলেকট্রন দান করা অপর আর এক পরমাণু গ্রহণ করে, এর মধ্যে এই আয়নিক বন্ধন গঠন করে। তো সমযোজী বন্ধনের ক্ষেত্রে তোমরা মনে করছো নিশ্চয়, তাহলে অধাতব দুটি পরমাণু এরা কি ইলেকট্রন আদান প্রদান করে থাকে? তোমরা নিশ্চয় বলবে যে না, অধাতব পরমাণু কখনোই ইলেকট্রন একে অপরকে দান করে না, বরং ইলেকট্রন শেয়ারিং বা ভাগাভাগির মাধ্যমে তারা রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়। তোমাদের পাঠ্য বইয়ে যেমন দেওয়া আছে, অধাতুর বেলায় পরমাণুর শেষ শক্তি স্তরের ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করা সহজ নয় বলে তাদের ভেতর বন্ধন গঠন সহজ হতে পারে না। কিন্তু বাস্তবে দুটি অধাতব পরমাণু বন্ধন গঠন করে। তাহলে কি করে বন্ধন গঠন করে? অধাতব দুটি পরমাণু, মনে করি দুটি ক্লোরিন পরমাণু Cl প্লাস Cl, তাহলে কি গঠন করবে? Cl2। এখানে ক্লোরিন পরমাণু হিসেবে একটা
কি গঠন করলো? অণু গঠন করলো। কোনটির অণু গঠন করলো? ক্লোরিন অণু গঠন করলো। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার তোমরা একটু মডেলের মাধ্যমে একটু দেখো।
প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় সমযোজী বন্ধনে ক্লোরিন দুটি পরমাণু যখন এরা রাসায়নিক বন্ধন গঠন করে, তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে ক্লোরিনে আমরা ইলেকট্রন বিন্যাসে পাই ক্লোরিন Cl17 1s2 2s2 2p6 3s2 3p5। আমরা এখানে কি দেখতে পাই? ক্লোরিনে বা ক্লোরিন পরমাণু শেষ কক্ষপথে 5 আর 2 7টা ইলেকট্রন, 2 4 6 7। অপর পরমাণু 2 4 6 7। শিক্ষার্থী, তোমরা নিশ্চয় জানো সাধারণত পরমাণু ইলেকট্রন বিন্যাসে সমযোজী বন্ধন এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ইলেকট্রনগুলো ডট চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এটা তোমাদের নিশ্চয় জানা আছে। সেজন্য এখানে আমি ক্লোরিনের দুইটি পরমাণু, একটা পরমাণু এবং একটা পরমাণু, তো এখানে আছে ডট চিহ্ন দিয়ে ইলেকট্রন দেখালাম এবং এখানে ক্রস চিহ্ন দিয়ে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো যে বলছিলাম যে ক্লোরিন পরমাণুর শেষ কক্ষপথে 7টা করে ইলেকট্রন রয়েছে। তাহলে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ক্লোরিন পরমাণু অধাতু থাকায়, অধাতু পরমাণু হওয়ায় তো এরা সাধারণত ইলেকট্রন তখন গ্রহণ করতে পারবে না, যেহেতু এখানে কোনো ধাতব পরমাণু নাই। ধাতু পরমাণু এখানে ক্যাটায়ন নাই, ক্যাটায়ন ইলেকট্রন ত্যাগ করে, অ্যানায়ন ইলেকট্রন গ্রহণ করে। তো এখানে যেহেতু সেই দুটি ক্লোরিন পরমাণু অধাতু, তাহলে শেয়ারিং, ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে অর্থাৎ ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে তারা বন্ধনে আবদ্ধ হবে। তো এখানে দেখতে পাচ্ছ এখন, তাহলে এই ক্লোরিন পরমাণু ইলেকট্রন এবং এই ক্লোরিন পরমাণুর ইলেকট্রন এখানে দেখো তার শেষ কক্ষপথে বেজোড় ইলেকট্রন একটা এবং এই ক্লোরিন পরমাণুর একটা, এই একটা এবং একটা দুইটি পরমাণু এরা একত্রে এইখানটায় একটি কি করলো? বন্ধন গঠন করলো। এখানে সে বন্ধন গঠন করলো, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। নিশ্চয় তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ। দেখো তাহলে এখানে এই ক্লোরিন পরমাণু এবং এই ক্লোরিন পরমাণু একত্রিত হয়ে এখানে এই ইলেকট্রন এবং এই পরমাণু এই ইলেকট্রন এখানে মিলিত হয়েছে, এখানে বন্ধন গঠন করেছে, অর্থাৎ বন্ধন যোগ। কয়টা ইলেকট্রন হয়েছে? এক জোড়া ইলেকট্রন। এই এক জোড়া ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করায় এখানে এটি সমযোজী বন্ধন গঠন করেছে। তাহলে তোমাদের পাঠ্য বইতেও দেওয়া আছে যে এর ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন থাকায় ক্লোরিন ইলেকট্রন প্রদান করতে চাইবে না, বরং কি হবে? গ্রহণের প্রবণতা থাকবে। তাহলে গ্রহণের প্রবণতা থাকবে কেন? যে এই ক্লোরিন পরমাণু এই একটা ইলেকট্রন, অপর একটি ক্লোরিন পরমাণু আরেকটি ইলেকট্রন এখানে সে গ্রহণ করার প্রবণতা রয়েছে। এই প্রবণতা থাকার কারণে এখানে সে বন্ধনে আবদ্ধ হতে পারে। তো এই ইলেকট্রনের দুটি ক্লোরিন পরমাণুর নিউক্লিয়াসগুলো যখন কি হয়, একে অপরের কাছে থেকে দূরে সরে যেতে পারে না, অর্থাৎ এক ধরনের বন্ধনে আবদ্ধ হয়। এ ধরনের তখন এই বন্ধনকে আমরা বলি সমযোজী বন্ধন। অর্থাৎ দুটি অধাতু পরমাণু রাসায়নিক সংযোগের সময় অধাতু পরমাণুদ্বয় তাদের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন দান করে সেটি হচ্ছে এক জোড়া ইলেকট্রনে তখন পরিণত হয়। এই এক জোড়া ইলেকট্রনে পরিণত হওয়ার যে প্রক্রিয়া এখানে, সেই জন্য আমরা তখন বলবো যে সমযোজী বন্ধন। আর যে সমযোজী বন্ধনে যৌগ গঠন করে তাকে বলা হয় সমযোজী যৌগ। তো সমযোজী যৌগ এবং সমযোজী অণু দুই প্রকার আছে। তো তোমরা ইতিমধ্যে এটা জানো যে সমযোজী অণু যখন হয়, সমযোজী অণু
কয়েকটি সমযোজী অণু আমরা লিখতে পারি। সমযোজী অণু যেমন Cl2, H2, O2, F2, I2, Br2 ইত্যাদি। এগুলোকে বলা হয় সমযোজী অণু। তোমরা লক্ষ্য করো, বুঝতে পারছো নিশ্চয়। দেখো একই প্রকার মৌল, অর্থাৎ মৌলিক অণু। যে সমস্ত মৌলগুলো নিয়ে অণু গঠিত হয়, অর্থাৎ একই প্রকার মৌল থাকবে, সেই মৌল দ্বারা গঠিত অণুকে বলা হয় সমযোজী অণু। আর সমযোজী যৌগ অণু, সমযোজী যৌগ অণু সেগুলো কি কি হয়? যেমন CH4 মিথেন, H2S হাইড্রোজেন সালফাইড, NH3 অ্যামোনিয়া, H2O, CO2, C2H5OH, ইথাইল অ্যালকোহল ইত্যাদি। এগুলোকে আমরা বলি সমযোজী যৌগ অণু। এই সমযোজী যৌগ অণু বা যে মৌলিক অণু সমযোজী অণু, এর মধ্যে তোমরা নিশ্চয় এর পার্থক্য নির্ণয় করতে পারো। কোনটা গ্যাসীয় অণু হিসেবে থাকে, কোনটা কঠিন অণু হিসেবে থাকতে পারে, আবার কোনটি তরল আকারে। যেমন আমি এখানে একটু দেখিয়ে দিই, এই ক্লোরিন অণু, হাইড্রোজেন অণু, অক্সিজেন অণু এরা সাধারণত গ্যাসীয় অণু। ক্লোরিন অণু হিসেবে থাকে আয়োডিন কঠিন অণু, ব্রোমিন অণু এখানে আছে তরল অণু হিসেবে থাকে। সমযোজী যৌগ অণু এখানে আছে মিথেন গ্যাসীয় সমযোজী যৌগ অণু, হাইড্রোজেন সালফাইড সমযোজী গ্যাসীয় যৌগ অণু, অ্যামোনিয়া NH3 সমযোজী যৌগ অণু। পানি কি হবে? পানি সমযোজী যৌগ তরল অণু। কার্বন ডাই অক্সাইড সমযোজী যৌগের গ্যাসীয় অণু। ইথাইল অ্যালকোহল কি হবে? সমযোজী যৌগের তরল অণু। তাহলে এই ক্ষেত্রে তোমরা যে ক্লোরিন অণুর এই গঠন প্রক্রিয়া এটা জানলে, এর সম্পর্কে আরো তোমরা পাঠ্য বই থেকে আরো বিস্তারিত জানবে। এবার তোমাদের আমি একটু মডেল থেকে বুঝিয়ে দিচ্ছি। এখানে কতগুলো মডেল আছে। তো যেমন এখানে মনে করো যে মিথেন অণু সমযোজী যৌগ কিভাবে গঠন করবে। তো আমরা যদি এটাকে মডেল হিসেবে আমরা দেখি, দেখো আমরা জানি মিথেন, এখানে মিথেনের CH4, মিথেন CH4 আমরা যদি এর গাঠনিক সংকেত অনুসারে, অর্থাৎ একে কি বলা হয় তোমরা নিশ্চয়ই জানো, অ্যাটমিক মডেল, পরমাণু মডেল। কি মডেল বলা হয়? পরমাণু মডেল। পরমাণু মডেল, পরমাণু মডেল। আমি একটু দুঃখ প্রকাশ করছি তোমাদের কাছে প্রিয় শিক্ষার্থী, আমাদের এই কলম, হোয়াইট বোর্ডের কলম নষ্ট হয়ে গেছে, কালি উঠে গেছে। এই কারণে এখানে আমার লেখা সম্ভব হলো না। আমি এখানে খাতা কাগজ মেরে তোমাদেরকে একটু আজকে পাঠদান করছি। তো দেখো এখানে মিথেনে আমরা যদি এখানে ধরি যে এখানে তোমরা মাঝখানে দেখতে পাচ্ছ যে কার্বনের সর্বোচ্চ যোজনী এখানে আছে 4। তাহলে 4টা হাতে কি করবে সে? 4টা পরমাণু, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুকে সে ধরে রাখবে।
প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, এটা যদি কার্বন পরমাণু হয়, এটা হচ্ছে কার্বন পরমাণু, তার একক বন্ধনে 4টা হাইড্রোজেন পরমাণুকে সে ধরে রেখেছে। তাহলে এটাকে আমরা কি যৌগ অণু বলবো? এটা হচ্ছে সমযোজী যৌগ অণু। সমযোজী যৌগ অণু মিথেন, CH4, 1 2 3 4, 4টা হাইড্রোজেন পরমাণু। তাহলে এটা গেল মিথেনের পারমাণবিক মডেল, অ্যাটমিক মডেল যাকে বলা হয়। এবার আমরা দেখি অ্যামোনিয়া। এখানে অ্যামোনিয়াতে আমরা কি দেখব? অ্যামোনিয়া NH3। তাহলে নাইট্রোজেনের সমস্ত যৌগ এখানে 3, এখানে 3 ধরা হয়েছে। তাহলে 3 অনুযায়ী তাহলে কয়টা হাইড্রোজেন পাবে সে? 3টা হাইড্রোজেন। এইটা হচ্ছে নাইট্রোজেন, 1 2 3, 4টা হাইড্রোজেন, 1 2 3, এই 3টা হাইড্রোজেন পরমাণু আছে নাইট্রোজেনের সাথে। তাহলে এটা হচ্ছে তোমার আছে সমযোজী যৌগ। এবার আমরা যদি একটা অক্সিজেন অণু হিসেবে দেখি, এখানে যেমন লেখা আছে অক্সিজেন অণু, তাহলে এই সমযোজী অণু হিসেবে অক্সিজেন অণুকে আমরা যদি দেখি, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? ও এখানে আছে বন্ধন, গুটি বন্ধনের মাধ্যমে। তাহলে দেখো যে এখানে এই দ্বিবন্ধন অক্সিজেনের একই রকম পরমাণু নিয়ে এটা আছে পারমাণবিক মডেল, অক্সিজেন অণু হিসেবে আছে। অনুরূপভাবে এখানে আমরা একটা বলতে পারি যেটা আছে পানির অণু, পানি H2O। এখানে যেটা আছে H2O, তোমরা নিশ্চয়ই জানো, অক্সিজেন তার 2 হাত দিয়ে 2টি হাইড্রোজেন পরমাণুকে সে ধরে রাখতে পারে। অক্সিজেন পরমাণু, এটা আছে অক্সিজেন পরমাণু, এই অক্সিজেন পরমাণু তার 2 হাত দিয়ে 2টি হাইড্রোজেন পরমাণুকে ধরে রাখতে পারে, একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন। তাহলে একে আমরা বলবো সমযোজী যৌগ অণু। পরবর্তী পৃষ্ঠায় তোমাদের যেমন অক্সিজেন পরমাণু 98 পৃষ্ঠায় আছে। অনুরূপভাবে হাইড্রোজেন অণুতে সমযোজী বন্ধন কিভাবে হয়? আমি যেটা বললাম তোমাদের, যে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন বিন্যাস হলো যে H1S1, একটা পারমাণবিক সংখ্যা 1, তার ইলেকট্রন থাকবে 1। তোমরা এগুলো বাড়িতে আরো ভালো করে পাঠদান এর মাধ্যমে একটু অনুশীলন করবে। অক্সিজেন অণুতে সমযোজী বন্ধন, তারপরে আছে এই যে পানির অণুর গঠন 99 পৃষ্ঠায়, এগুলো তোমরা দেখবে। এখানে কাজ করা যাচ্ছে না, এই কারণে আমি তোমাদেরকে আগেই বললাম যে এখানে খালি নাই আজকে কলম, আজকে এই খালির অভাবে আমি তোমাদেরকে আরো পানির অণুর এই গঠনটা দেখে দিতাম। পরবর্তীতে তোমরা শ্রেণী যখন পাঠদান করবো তখন এগুলো সম্পর্কে আরো আমি বিস্তারিত দেখিয়ে দেবো। ভ্যান্ডার ওয়ালস বল একটু আমি দেখিয়ে দিই যে সমস্ত যৌগগুলো 100 পৃষ্ঠায় আছে, যে সমযোজী অণু এবং সমযোজী যৌগ অণু, এর মধ্যে আবার ভ্যান্ডার ওয়ালস একটা বল হিসেবে কাজ করে, যাকে বলা হয় ভ্যান্ডার ওয়ালস দুর্বল বল। এগুলো সম্পর্কে তোমরা পড়বে। যেমন কঠিন অবস্থায় অনেকগুলো আছে, ন্যাপথলিন এর সংখ্যা আছে C10H8, তারপরে সালফার S8, আয়োডিন I2, সালফার S8। কারণ তোমরা এটা নিশ্চয়ই জানো বা অনেকের যারা এটা নাম থাকতে পারে, S8 কেন লেখা হয়? S8 সালফারের S8, এই সালফার S8 এর আছে পরমাণুর সংখ্যা আছে 8টি। কেন 8টি থাকে? এর একটা কারণ আছে, কারণ এটা তোমরা পরীক্ষার সঙ্গে জানতে পারবে
তবে আমি তোমাদের একটু দেখিয়ে দিতে পারি যে এর একটি কারণ হচ্ছে এর সাধারণত ক্রাউন শেপ, ইংলিশে বলা হয় ক্রাউন শেপ আকৃতির ধারণ করে। কিভাবে বলে সেটা? এখানে আমরা যদি ইলেকট্রন দেখাই, আটটি পরমাণু হবে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। শিক্ষার্থী দেখো, 1 2 3 4 5 6 7 8। তাহলে এই সালফারে তখন সঠিক সংকেত হয় S8। একে বলা হয় মুকুট আকৃতি, ক্রাউন, CROWN, ক্রাউন শেপ, SHAPE, ক্রাউন শেপ। দেখো মুকুটের আকৃতি এখান থেকে এরকম হয়ে এরকম 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 এইভাবে যায়। তাহলে আছে এই S8 সালফারের এই সঠিক সংকেত হয় SA। অন্যভাবে আরো আছে P4, ফসফরাসের সঠিক সংকেত P4। ন্যাপথলিন এগুলো কঠিন পদার্থ, গ্যাসীয়, আবার তাপ দিলে পরে বাষ্প হয়ে, অর্থাৎ একে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়। বাষ্পে পরিণত হয়, সরাসরি উদায়ী পদার্থে পরিণত হয়ে যেতে পারে, আবার তাকে ঘনীভবনের মাধ্যমে তাকে পূর্বের অবস্থায় ফিরে পাওয়া যায়। সালফার S8 আয়োডিন, তো এই সমযোজী যখন অণু নিকটবর্তী হয় তখন তাদের মধ্যে এক ধরনের বল কাজ করে, এই দুর্বল বল কাজ করে। এই আকর্ষণ বল যে কাজ করে তাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস বল। এই সমযোজী অণুগুলো পরস্পর সাথে তাহলে কোন ধরনের বন্ধনে আবদ্ধ হয়? ভ্যান ডার ওয়ালস বল। এই সমযোজী যে সমস্ত বন্ধনগুলো আছে এগুলো সব সমযোজী বন্ধনগুলোর মধ্যে ভ্যান ডার ওয়ালস বল কাজ করে। আর এদেরকে বিচ্ছিন্ন করতে সামান্য শক্তির প্রয়োজন হয়, ফলে এদের কি হয়? গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম হয়। আবার গ্যাসীয় অণুগুলোর মধ্যে যেমন কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, অক্সিজেন, এই যে অক্সিজেন গ্যাসীয় অণু, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, এই সমস্ত যৌগ অর্থাৎ সমযোজী যৌগের মধ্যে ভ্যান ডার ওয়ালস বল নেই বললেই চলে, যার কারণে এরা একক অণু হিসেবে, গ্যাসীয় অণু হিসেবে অবস্থান করে। তো আজকের মতো তোমাদের এখানে পাঠটা আমি শেষ করব। তোমাদের বাড়ির কাজ একটা দিয়ে দিই, তোমরা তোমাদের খাতায় লিখে নিতে পারো। যদি ওটা পার্মানেন্ট তাহলে এটা আবার স্ক্রিন দিয়ে মুছে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, বাড়ির কাজ হিসেবে দিয়ে দিচ্ছি PCl3 যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া চিত্রের মডেল
PCl3 যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া চিত্রে মডেল চিত্র এটা সাহায্যে তোমরা এইভাবে করতে পারো, সাহায্যে ব্যাখ্যা করো। আজকের মতন এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই কামনা শেষ করছি।